দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান। আপনাদেরকে জানিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। ইরানে সাইবার স্পেস কাউন্সিলের সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের সাইবার স্পেস কাউন্সিল সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, যেখানে দীর্ঘদিন ধরেই ইরানে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরে নিষেধাজ্ঞা ছিল এবং সেই নিষেধাজ্ঞাই এই মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপ, গুগল প্লে সহ আরও যে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই যে সিদ্ধান্ত, সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে ইরানের তরফে। ইরানের সাইবার স্পেস কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে ইরানে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরে নিষেধাজ্ঞা জারি করা ছিল, সেই নিষেধাজ্ঞাই প্রত্যাহার করা হলো। প্রতিনিধি নাসির আহমেদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। नासिर जी, क्या डिसीजन लिया है ईरान ने इस बारे में? देखिए ओविक, ये जो खबर आ रही है ईरान से, ये एक बहुत बड़ा डिसीजन है, क्योंकि जो ईरान की गवर्नमेंट है और जिस तरीके से उनकी पॉलिसीज है फॉरेन मीडिया को लेके या जो सोशल मीडिया या को लेके, तो उस पर ये आज एक डिसीजन लेना कि व्हाट्सएप को उस पर जो बैन लगी थी उसको लिफ्ट करना या गूगल प्ले पे बैन लिफ्ट करना। हालांकि पहले कई बार जो है ईरान को इस बात पे काफ़ी ज़्यादा इस पे कहा गया था कि जो वहाँ पे यंगस्टर्स है तो उनको एक्सेस नहीं है सोशल मीडिया को लेके, या अगर जो लड़कियों की एजुकेशन या उनका जो नकाब पहन के कॉलेजेस या यूनिवर्सिटीज़ में जाना, तो उस पर काफ़ी ज़्यादा अपोजिशन हुई थी ईरान की। तो एक शिफ्ट माना जा सकता है ये आज का डिसीजन ईरान की पॉलिसी को लेके, क्योंकि वहाँ जो कट्टरपंथी लोग हैं वही इस बात को सपोर्ट नहीं करते थे, लेकिन आज ये अचानक ये डिसीजन ले लिया गया है। और यही लगता है कि जो और भी युवाओं को जो सोशल मीडिया एप्लीकेशंस है वो यूज़ करने की सुविधा दी जा सकती है। শুক্রিয়া आपको। নাসির আহমেদ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে দীর্ঘদিন ধরে ইরানে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরে নিষেধাজ্ঞা জারি ছিল, আর সেই নিষেধাজ্ঞাই প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত। আর এই মুহূর্তে অবশ্যই বড়দিনের খবরের দিকেও নজর রাখবো, কারণ জমজমাট পার্ক স্ট্রিট চত্বর, উৎসবের মেজাজে মেতে উঠেছে শহর। আলোর মালায় সেজেছে পার্ক স্ট্রিট। আলো ঝলমল উৎসবের মাঝেও সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন, এবং চারিদিকে শীতের আমেজ। সুন্দর সুন্দর কেক, জুগুলস, মার্শম্যালোতে ভরে গিয়েছে এই মুহূর্তে বাজার, এবং আলোর চাদরে মুড়েছে চার্চ, রাস্তা, রেস্তোরাঁ। পাশাপাশি পার্ক স্ট্রিটের চত্বরও আলোয় এই মুহূর্তে সেজে উঠেছে, এবং সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ক্রিসমাস ইভ, সেই ক্রিসমাস ইভে আগেই বর্ষবরণ, পাশাপাশি বরণ দিনের আগের আনন্দে উদযাপন করতে শুরু করে দিয়েছেন মানুষজন। অনেকেই সান্তা ক্লজ সেজে সেখানে গিয়েছেন, বন্ধু বান্ধব সপরিবারে আগে ভাগেই এই আনন্দ উৎসব উদযাপন করতে শুরু করেছেন। সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে যাব পার্ক স্ট্রিট চত্বরে। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আগামীকাল বড়দিন রয়েছে, তারপরেই রয়েছে বর্ষবরণ, কিন্তু আগে ভাগেই উদযাপন শুরু হয়ে গেছে। সেলিব্রেশনের মুডে রয়েছে এই মুহূর্তে শহর কলকাতার মানুষজন। ছবিটা দেখতে চাইবো সরাসরি তোমার কাছে। একেবারে অ্যালেন পার্কের সামনে এসে সেলফি তোলা মাস্ট, আর সেই কাজেই কিন্তু অনেকেই মনোনিবেশ করেছেন। এই মুহূর্তে বন্ধুদের গ্যাং নিয়ে সবাই উপস্থিত, এখানে আমার যা মনে হচ্ছে। কোথা থেকে আসা হচ্ছে? দক্ষিণেশ্বর। কেমন লাগছে? পার্ক স্ট্রিট ফার্স্ট টাইম না আগে আসা? আমি এখানে কাজ করি, সো এইখানে এটাই আমার কি সেকেন্ড বাড়ি। একদম। কেমন লাগছে? अच्छा लग रहा है, काफी बहुत अच्छे से डेकोरेट किया है इस बार। পার্ক স্ট্রিট মানেই একটা আলাদা ভাইবস। ক্রিসমাস ইভ, কালকে আরো বেশি ভিড়। আজকে কি ফাঁকায় ফাঁকায় ঘুরে যাও? আজকে ফাঁকায় ফাঁকায় দেখতে এসেছিলাম, বাট দেখলাম অ্যালেন পার্ক বন্ধ, বাট তাও এখানে ভাইবটাই একটা আলাদা, তো ওই জন্য দারুণ লাগছে।
আরেকটু কথা বলে নি, অফিস ফেরটা কি? হ্যাঁ, অফিস শেষ করে দেন আমরা এখানে ঘুরতে এসেছি। কালকে ছুটি, কালকে কি প্ল্যান? কালকে আপাতত বাড়িতেই মানে মা বাবার সাথে একটু এনজয় করব। অফিসের পর একটা মানে বড় দিন পাই আমরা, সেই কারণে। কেমন লাগছে আজকের সন্ধ্যাটা? ভালোই লাগছে। আমি প্রত্যেকবার আসি এখানে, এখানে অনেক বছর ধরেই এখানে আমার অফিস এখানে আছে, তো এখানে প্রত্যেকবার আসি। এখানে খুব ভালো, পার্ক স্ট্রিটের এই ক্রিসমাসে আলাদাই ভাইব আছে, তো খুব ভালো লাগছে। কেউ একা, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে একেবারে উৎসবের মেজাজে, যেখানে ছোটদেরও কিন্তু আগমন হয়েছে। আমি দেখাতে বলবো, ছোট্ট একটি মানুষ, সেও কিন্তু পার্ক স্ট্রিটের এই আমেজ নিতে পৌঁছে গেছে। বলাই যায় যে 8 থেকে 80 নয়, একেবারে ছোট্টদের থেকে বড়দের ভিড় এই পার্ক স্ট্রিট জুড়ে, যারা ক্রিসমাসের এই আনন্দ, এই লাইটিংয়ে সেজে উঠতে চাইছে এবং তারা সকলেই কিন্তু এই ভাইবসটাকে এনজয় করছে। কেমন লাগছে আজকে পার্ক স্ট্রিটে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস। দেখো, যেমনটা তোমায় বলছিলাম যে সবাই কিন্তু আজকের দিনে এই ফাঁকায় ফাঁকায় ঘুরে যাওয়ার একটা পরিকল্পনায় রয়েছে। এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনের ভিড়টা তোমাকে দেখাবো, যেখানে সকলেই কিন্তু ভিড় জমিয়েছেন, কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে, কেউ একেবারে নিজের প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে। বলাই যায় যে বছরটার শেষ একেবারে আর কটা দিন বাকি, কালকেই আর রাত পোহালেই কালকে বড়দিন। সেখান থেকে এই শেষ কদিন উৎসবের মেজাজে ভাসতে চাইছে শহর কলকাতা। বরাবরই শহরের এটাই ছবি থাকে, সমস্ত উত্তেজনা, সমস্ত দুর্ঘটনা সবকিছুকে ভুলে গিয়ে এই বছরটাকে বিদায় দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন। সকলেই একটা করে ক্রিসমাস টুপি নিয়ে বেরিয়ে পড়েছেন, কেউ কেউ এমনিই ঘুরছেন, ছবি তুলছেন। দেখো, শীত সেইভাবে পড়ছে না, শীত না থাকলেও শীতের আমেজটাকে নিতে সকলেই পৌঁছে গেছেন। শীতের জামা কাপড়গুলো কিন্তু এই কদিনের জন্য বেরিয়েই পড়েছে, তাই বলা যায় যে এক অন্য আমেজে পার্ক স্ট্রিট এই মুহূর্তে জমজমাট কার্যত, এবং বহু মানুষ আরও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড় বাড়াবে এই পার্ক স্ট্রিটে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি পার্ক স্ট্রিট চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়, এবং শাশ্বতী সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছিল। অ্যালেন পার্কে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেই ছবি শাশ্বতী আপনাদের সামনে তুলে ধরছিল, এবং দেখতে পাচ্ছিলেন যে যেখানে পার্ক স্ট্রিট চত্বরে এই মুহূর্তে আলোর মালায় সেজে উঠেছে এবং পার্ক স্ট্রিট চত্বরে জমজমাট বড়দিনের উৎসবের সেলিব্রেশনের মুডে রয়েছে শহরের মানুষজন, প্রত্যেকে ভিড় জমাচ্ছেন সেখানে গিয়ে। সেটা দশা। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আরজিকরে নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট। তদন্তে কোর্ট নজরদারি করলে অপর একটি মামলা দায়ের করা যাবে না। 15ই জানুয়ারির মধ্যে প্রধান বিচারপতির ক্ল্যারিফিকেশন আনতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 9 আগস্ট থেকে 24শে ডিসেম্বর এই দীর্ঘ সময় ধরে শুধুই বিচারের অপেক্ষা করেছেন আরজি করের নির্যাতিতার বাবা মা। সময়ের সঙ্গে তদন্তে ভরসাও হারিয়েছেন, তাই মেয়ের ধর্ষণ ও খুনের বিচার চাইতে হাইকোর্টে পুনরায় সিবিআই তদন্তের আরজি করেন নির্যাতিতার বাবা মা। মঙ্গলবার ছিল এই মামলার শুনানি, তবে নির্যাতিতার বাবার করা মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে সিবিআই এর তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নজরদারিতে এই মামলার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির রিপোর্ট ধাপে ধাপে জমা দেওয়া হচ্ছে। মামলাটি সুপ্রিম কোর্টেও বিচারাধীন। যদিও নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে দাবি করেন মামলা সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে এমন কোনো নির্দেশ নেই। সন্দীপ ঘোষের বয়ান নথিবদ্ধ হয়নি। 8 ও 9 আগস্ট মোবাইল কল রেকর্ড যাচাই করেনি সিবিআই। গাড়ি চালকের বয়ান ও মোবাইল টাওয়ার লোকেশন যাচাই করেনি সিবিআই। সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়েও কোনো তদন্ত হয়নি। অকুস্থলের নমুনা থেকে সিএফএসএল রিপোর্ট নিয়েও তদন্ত করেনি সিবিআই। 8ই আগস্ট কর্তব্যরত চিকিৎসকদের আদালতে হাজির করা হয়নি। কেন হতাশ হব? আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যতদূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলা বর্তমানে উচ্চতর দুটি আদালতে বিচারাধীন রয়েছে, ফলে একক বেঞ্চ তাতে হস্তক্ষেপ করলে বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ হবে। এই অবস্থায় ডিভিশন বেঞ্চের ব্যাখ্যা প্রয়োজন। পরিবার ডিভিশন বেঞ্চের ব্যাখ্যা নিয়ে এলে শুনানি হবে। 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
ফার্দার ইনভেস্টিগেশন যে মামলাটা নিয়ে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম সেটা প্রথম দিন শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল এবং যে যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআইয়েরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই, শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে নির্যাতিতার বাবা মাকে ডিভিশন বেঞ্চ থেকে বিস্তারিত ব্যাখ্যা আনতে হবে, যে ব্যাখ্যায় উল্লেখ থাকতে হবে যে ডিভিশন বেঞ্চ আরজি করে সিবিআই তদন্ত সংক্রান্ত মামলার নজরদারি করছে না এবং এক্ষেত্রে এই মামলার শুনানি একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি গ্রহণ করতে পারে। আগামী 15ই জানুয়ারির মধ্যে এই বিষয়ে বিস্তারিত নথি আদালতে জমা করতে হবে এবং সেক্ষেত্রে যদি ডিভিশন বেঞ্চ উপযুক্ত ব্যাখ্যা দিয়ে জানায় যে একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে, তবেই সেই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। খোদ সিবিআই দফতরে দাঁড়িয়ে সিবিআইকেই ভৎসনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভণ্ড বলে দাবি করলেন আবেদনকারী। ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এমনই দাবি করলেন সিবিআই দফতরে। পাশাপাশি সিবিআই এর বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগও তুলেছেন তিনি। 2021 সালে বিধানসভা ভোটের পর বেলেঘাটায় খুন হন বিজেপি সমর্থক অভিজিৎ সরকার। ঘটনায় অভিযোগ ওঠে 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিজিৎ খুনের তদন্তভার নেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি সমর্থকের পরিবার। মঙ্গলবার সিবিআইকে ভণ্ড বলে খোদ সিবিআই দফতরেই দাবি করলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। এদিন মামলায় অগ্রগতির বিষয়ে জানতে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভণ্ড, এদের কোনো কথা তো মানে বুঝলাম না। আমরা 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে, যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে, কে সেটিং? যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি, না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি, যে কোর্টে গেল না? আসামির সঙ্গে কার গোপন আতাত হয়েছে অর্থের বিনিময়? আরজিকর কাণ্ডে ইতিমধ্যে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মৃত চিকিৎসকের পরিবার। এবার ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীর পরিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভণ্ড বলে অভিহিত করলেন। একের পর এক মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, জানিয়ে শুরু হয়েছে তরজা। শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হাইকোর্টের তৃতীয় বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। ডিভিশন বেঞ্চের 2 বিচারপতির মতপার্থক্যের জন্যই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন আটকে গিয়েছিল। সেই কারণে পার্থ সহ 5 জনের জামিনের মামলা তৃতীয় বেঞ্চে যায়। এদিন ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহার রায় বহাল রাখেন তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। সিবিআই এর করা মামলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে। জামিন মঞ্জুর হল না সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহারও। ফলে আপাতত এই মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না পার্থ সহ 5 জন। ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায় বহাল রাখলেন তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ যথার্থ রায় দিয়েছেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বিচারপতি হিসেবে, তার কারণ আপনারা জানেন যে 2 জন বিচারপতির মধ্যে মতানৈক্য হওয়ার জন্য তৃতীয় বেঞ্চে অর্থাৎ মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি আজকে পার্থ চট্টোপাধ্যায়ের যে বেল সেটা রিজেক্ট করেছেন। মূলত দেখুন যে এই যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, তার ফলে অযোগ্য
অযোগ্যরা তারা সিলেক্টেড হয়েছে, whereas যোগ্যরা বঞ্চিত হয়েছে। এইভাবে যদি অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই যোগ্যরা যদি বঞ্চিত হয় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। অপরদিকে রাজ্যের যে ভূমিকা সেটাও কিন্তু অত্যন্ত সমালোচিত। মহামান্য বিচারপতি সেই রাজ্যের ভূমিকা এবং অ্যাজ ওয়েল এজ যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তিনি অবজার্ভ করেছেন। ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি। মূল মামলাটি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ইজলাসে। মামলাটিতে দুই বিচারপতি ভিন্ন মত প্রকাশ করায় হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠিয়েছিলেন। সেখানেই পার্থ সহ 5 জনের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। কলকাতা টিভি। রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার, উচ্চ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ রেলকর্মীদের। অন্ডালের পূর্ব রেলওয়ে অন্ডাল হাসপাতালের ঘটনা। পরিবারের অভিযোগ মানসিক নির্যাতন করা হতো মৃত রেলকর্মী মৃত্যুঞ্জয় মাঝিকে। রেল হাসপাতালে ঝুলন্ত দেহ, রেলকর্মীর মৃত্যুতে রহস্য। অন্ডালের পূর্ব রেলওয়ে অন্ডাল হাসপাতালে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাসপাতালের বাথরুম থেকেই উদ্ধার মৃতদেহ। মৃত রেলকর্মীর নাম মৃত্যুঞ্জয় মাঝি, বয়স আনুমানিক 46। তিনি রেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্রাক মেইনটেনার হিসেবে কাজ করতেন। মৃত রেলকর্মীর বাড়ির লোকের অভিযোগ মৃত্যুঞ্জয়কে তার সিনিয়ররা বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালাতো এবং সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মানসিকভাবে ভেঙে পড়ায় শারীরিক অবনতি হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। মঙ্গলবার তার দেহ হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে। একটা প্রমোশন হয়েছিল, তোকে পিজরাপুরে পোস্টিং দিয়েছিল কত মাস আগে, জুনে। তারপরে তারপর ওইখানে বললো যে 6 মাস ওখানে ডিউটি করতে, ওইখান থেকে 6 মাস করলে পরে ওকে এদিকে ট্রান্সফার করে দেবে। কিন্তু এত রিকোয়েস্ট করেছিলাম, প্রত্যেকটা স্যারকে করেছিলাম, রামাশিস স্যারকে, এএনএর সঙ্গে দেখা করেছিলাম, সবার সঙ্গে দেখা করেছিলাম, কেউ একটু হেল্প করলো না। তাহলে এটা কি টেনশন হতে পারে? টেনশন হয়ে গিয়েছিল, খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল। এত ডিপ্রেশনে চলে গিয়েছিল মানে কিছু বলার নেই। মৃত্যুঞ্জয়কে মানসিক নির্যাতনের কথা জানিয়েছেন তার এক সহকর্মী। ডিপ্রেশনে চলে গিয়েছে ওর সোশ্যাল, ওইটার জন্য ওরা লাগে। রেলের যে আধিকারিক, যে সিনিয়র যে আধিকারিক রয়েছে আপনাদেরকে ওই 30 ঘন্টার জায়গায় 40 ঘন্টা 50 ঘন্টা যে কাজ করেন, এটা কাজের একটা প্রেসার দিচ্ছিল। কাজের প্রেসার, এটা কতটা সহি? হ্যাঁ, কাজের প্রেসার দিচ্ছিল, তার জন্য হতে পারে। তার জন্য হতে পারে। রেলের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। ঊর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রেলকর্মীরা। দুর্গাপুর থেকে তাপস গোপের রিপোর্ট, কলকাতা টিভি। 4 বছরের মাথায় নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সাজা ঘোষণা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দান নির্যাতিতা সহ পরিবারের। 2020 সালে ঘটনাটি ঘটে। প্রতিবেশীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় অভিযুক্তকে 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্যদান, নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 7 বছরের সাজা ঘোষণা রানাঘাট আদালতের। ঠিক কোন মামলায় এই রায়? 20 জুন 2020 সালে রানাঘাট থানা এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলায় 11 জনের সাক্ষ্যদান হয়। নির্যাতিতা ও তার পরিবার বাংলাদেশে চলে যাওয়ায় সাক্ষ্যদান হয় না, ফলে মামলার নিষ্পত্তি হতে বিলম্ব হয়। বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে রানাঘাট জেলা পুলিশ। ভার্চুয়ালি নির্যাতিতা ও তার পরিবার বয়ান রেকর্ড করান। মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযুক্তকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্তা। जजमेंट में लर्नेड एडीजे कोर्ट ने दोषी घोषित किया आसामी को। पनिशमेंट में 10 पॉक्सो के अगेंस्ट में 7 साल की सजा दिया है। ये जो मैक्सिमम पनिशमेंट है इस सेक्शन में। ভিকটিম, মাদার অফ ভিকটিম এবং ফাদার অফ ভিকটিম, এই 3 জনকে আমরা যখন পাচ্ছিলাম না, তখন উইথ দি হেল্প অফ প্রশাসন আমরা ওদেরকে সন্ধান পেয়েছি। যারা ইন্ডিয়ার থেকে তারা বাংলাদেশে চলে গেছে, তারা ওখানে বসে সাক্ষ্য দিয়েছেন, যে সাক্ষীটা আমাদের লার্নেড এডিজে কোর্ট অ্যাকসেপ্ট করেছেন। পক্সো আইনের মামলা হলেও প্রসিকিউশন কোনোভাবেই মেয়েটির এজ কোর্টে প্রুভ করতে পারেনি। ইভেন তদন্তকারী অফিসার যখন তদন্ত করছে তখন বলছে 16/6/2020 ঘটনা ঘটে, আবার বলছে 19/6/2020 ঘটনা ঘটে। এটা আমার কাছে একটা হতাশজনক। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মামলায় অভিযুক্তকে মিথ্যে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তের স্ত্রীর।
সাজা ঘোষণায় খুশি নন অভিযুক্তের প্রতিবেশীও। একটা 7 দিনকার গরুর বাছুর হয়েছিল, সে বাছুরটা ওদের বাড়ি পরে নাচতে নাচতে যায়, এটা নিয়ে যে 7 দিনকার বাছুর আটকে রাখবে, সেই বাছুরটাকে কেন্দ্র করে বলল 7 দিনকার বাছুর যখন আটকানো যায় না তাহলে আমি মজা দেখে ছাড়বো। সেরা 10 এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।